আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু জানাও। ডিস্ট্রিক্ট নেমটা একটু জানাও তো দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিক আয়োজনের আরও একটি আয়োজন। আজকে এটি হচ্ছে ক্লাস 7 প্রশ্ন সমাধানের আয়োজন চলছে। আমাদের টার্গেট হচ্ছে 1000 প্রশ্ন সমাধান করব এবং যে কোনো প্রিলিতে আমরা দেখাবো যে হুবহু এই প্রশ্নগুলো কমন এসেছে অথবা এই প্রশ্নের অনুকরণেই হুবহু আরেকটি প্রশ্ন সেট হয়েছে। সেই দিন আর বেশি দিন না যখন 1000 প্রশ্নের একটা সমগ্র তোমরা পেয়ে যাবে ইংরেজি। আর এর সাথে তো সবগুলো ক্লাসই হচ্ছে, হয়তোবা তোমরা অনেকেই জানো না, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, এই 4টা সাবজেক্টের 4000 প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাচ্ছ। হয়তোবা ইংরেজি এই মুহূর্তে দেখছো, বাকিগুলো পাওয়ার জন্য ইএম জব ইউটিউব চ্যানেল সার্চ করো অথবা ইংলিশ মজা জব পেজ থেকে ঘুরে আসো, ঠিক আছে? এবং একই সাথে এই লাইভ স্ট্রিমিংটি আমরা যেখানে যেখানে দিচ্ছি, ইংলিশ মজা ইউটিউব চ্যানেল এবং ইংলিশ মজা ফেসবুক পেজ এবং একসাথে ইংলিশ মজা জবে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, জেলার নাম প্রত্যেকে জানাও, আমি পরবর্তীতে সেটা দেখব। তো চলো আজকের আয়োজনটা শুরু করি। আর প্ল্যানিং করতে হবে ইনশাআল্লাহ, পুরো আয়োজন জুড়েই চুম্বকের মতো লেগে থাকবো ইনশাআল্লাহ। নিয়ত করে ফেলো তো যে শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু আমার প্রচেষ্টা ঢেলে দেবো আজকের ক্লাসে ইনশাআল্লাহ, বলো। আর ক্লাসের নিয়ম তো জানাই আছে। আগে আমি স্লাইড দেবো, সেই স্লাইডটা নিজের মতো করে ট্রাই করবে, আমার সঙ্গে উত্তরটা মিলিয়ে নেবে এবং ব্যাখ্যাটা কি সেটিও জানার চেষ্টা করবে, কেমন? আচ্ছা, 111 থেকে সরি, এখানে আমার একটা মিস্টেক হয়েছে। আসলে 211 থেকে হবে, সবগুলোই আসলে 211 থেকে হবে। দ্যাট মিন্স এইখানে আমি সবগুলোই 2 করে দেব। ওকে। সো 211 থেকে শুরু করে 245 পর্যন্ত আমাদের আজকের টার্গেট। 211 থেকে 245 পর্যন্ত আমাদের টার্গেট। তাহলে প্রথম কোয়েশ্চেন, ডট ডট হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং। রাইট আনসারটা কি হতে পারে বলে ধারণা করছো? ক্যান ইমাজিন? ধারণা করো দেখি। অবশ্যই চেষ্টা করতে হবে, হ্যাঁ। যদি চেষ্টা না করো তাহলে কিন্তু হবে না। আমার সাথে পুরো বিষয়টা চেষ্টা করতে হবে। আচ্ছা, আহত হয়ে, ইনজিওর্ড। সো ইনজিওর্ডটা হচ্ছে রাইট আনসার। ফার্স্টে দিয়ে দিই, আহত হয়ে সে মাটিতে পড়ে কি করছিল? কাতরাচ্ছিল। লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং। আহত হয়ে, হ্যাঁ। বাট অনেকের মনে হতে পারে যে এখানে হ্যাভিং এনজিওর দেবো। এই হ্যাভিং যখনই দেবে, আহত করার পর অর্থটা চেঞ্জ হবে। আসলে বিষয়টা আহত হয়ে, হ্যাভিং দেওয়া মানে আহত হওয়ার পর, মানে কোনো কিছুর পর কোনো কিছু ঘটলে সেখানে হ্যাভিং দিতে হয়। আর ইনজিওরিং যখন আমি আইএনজি করব, তার মানে আহত হচ্ছে, আইএনজি। আর বি ইনজিওর তো ফার্স্টেই অযৌক্তিক। সো আহত হয়ে সে মাটিতে গোংড়াচ্ছিল। সো দ্য রাইট আনসার ইজ এনং। 212, উই কুড নট বাই এনিথিং। আমরা কিছুই কিনতে পারিনি বিকজ ডট ডট অফ অল দ্য শপস ওয়াজ ওপেন। রাইট আনসার ইজ নান অফ দ্য শপ ওয়াজ ওপেন। এখানে দেখো, যেহেতু আমরা পারিনি, মানে আগেরটা যেহেতু নেগেটিভ, এই নোটটা তোমাদের এখন মনে রাখতে হবে। ডু ফাস্ট। আজকে 35টা প্রশ্ন টার্গেট, দেখা যাক কার কয়টি হচ্ছে। সো যদি আগের বাক্যটা নেগেটিভ হয় তাহলে পরবর্তীতে অবশ্যই বাক্যটা নেগেটিভ হবে, এটাই স্বাভাবিক। এখন নেগেটিভের ক্ষেত্রে আমরা নান নেব। নানের সঙ্গে কিন্তু অব বসে, নান অব। তুমি দেখো এই সেম বাক্যটাই, মজার বিষয় দেখো, খেয়াল করে, যদি এই সেম বাক্যটাই যদি আমি উই কুড নট না দিয়ে উই কুড বাই এনিথিং, আমরা যেই কোনো কিছু কিনতে পারতাম, বিকজ এই জায়গাটায় তখন নান হতো না, তখন অল অফ দ্য শপ, তখন এখানে অল হয়ে যেত। একটু খেয়াল করে দেখো, আগের বাক্যটা নেগেটিভ থাকার জন্য পরবর্তীতে আমাকে নান অফ নিতে হলো, মানে পরেরটাও নেগেটিভ, কারণ নান মানেই তো নেগেটিভ, রাইট? আর যখন আমি আগের অংশটুকে হাঁ বোধক করব, পরের অংশটাকে আমি হাঁ বোধক করতে পারবো। একটা ছোট্ট জিনিস চেঞ্জ করলেই পরবর্তীতে কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটার জন্য খুব বেশি আহামরি গ্রামারের নিয়ম জানতে হয় না। আচ্ছা,
এবার আসো দ্য মাস্কুলিন জেন্ডার অফ ব্রাইড। মাস্কুলিন জেন্ডার অফ ব্রাইড, ব্রাইড মানে হচ্ছে কনে, এটা ফেমিনিন জেন্ডার। মাস্কুলিন অর্থাৎ পুলিঙ্গটা হচ্ছে ব্রাইড গ্রুম। জাস্ট মাস্কুলিন ফেমিনিন, এটা মুখস্থ করার মতো ব্যাপার, এখানে তেমন কোনো কিছু নেই। আর এর আগে আমি তোমাদের বলেছি যে আমি হাতে গোনা এই পুরো আয়োজনে 10 থেকে 15 বা 20টার মতো তোমাদের সব কিছু দেবো, মাস্কুলিন, ফেমিনিন, সিনোনিম, অ্যান্টোনিম। দেখবে ইনশাআল্লাহ ঘুরে ফিরে এগুলোই বারবার আসছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসবো পরের স্লাইডে, এবং প্রতিটা স্লাইডে তোমার জন্য চ্যালেঞ্জ যে 3টা করে আসবে, 3টার ভিতরে আমার কয়টা হয়েছে, রাইট? যখনই হবে 3টা লিখে দেবে, 3টার ভিতরে 2টা হলে লিখে দেবে, কেমন? আচ্ছা, এবার আসো পরের পেজে। সো পরের পেজে 214 থেকে 216 পর্যন্ত। আচ্ছা, দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার ডট ডট। দ্য রাইট আনসার ইজ দেন দোজ অফ রাজবাড়ি। খুব খুব ইম্পর্টেন্ট রুল, প্রচুর পরিমাণে এটা আসে কম্প্যারিজনের ক্ষেত্রে, এটা প্রচুর পরিমাণে আসে। সো চলো আমরা ফার্স্ট একটা নোট দেখে নিই। নোটটা হচ্ছে কি? নোটটা হচ্ছে যে যদি কখনো আগের নাউনটা সিঙ্গুলার হয়, আগে ফার্স্টে লিখি সিঙ্গুলার, তাহলে ডট ডট শেষের দিকে তুমি যেটা পাবে সেটা হচ্ছে দেন দ্যাট অফ। ওকে? আর যদি আগের নাউনটা কোনোভাবে প্লুরাল হয়ে যায়, আগের নাউনটা যদি প্লুরাল হয়, তাহলে পরবর্তীতে শেষের দিকে পাবে দেন দোজ অফ। এরপরে বাকি কিছু একটা থাকবে হয়তো বা ডট ডট। একটু ভালো করে নজর দাও, শুধু সিঙ্গুলার না, অনেক সময় আনকাউন্টেবলও থাকতে পারে। ইউএন লিখে দিলাম, ইউএন দ্যাট মিনস আনকাউন্টেবল। দেখো, দ্য রোডস অফ ঢাকা, ঢাকা রোডগুলো আর ওয়াইডার, অনেক বেশি প্রশস্ত, দেন দোজ অফ রাজবাড়ি, মানে রাজবাড়ির রাস্তার তুলনায়। লক্ষ্য করো, এখানে রোডস এটা হচ্ছে প্লুরাল, তাই শেষের দিকে তুলনার জন্য দেন দোজ অফ হয়েছে, দেন দোজ অফ হয়েছে। ওকে? এবং আরেকটি মজার বিষয় হলো, যদি কোনোভাবে আমি রোডস না দিয়ে এখানে রোড দিতাম, এই সেম বাক্যটাই, একটু তোমরা খেয়াল করো। আচ্ছা, টেস্ট দেখো, যদি আমি এরকম একটা বাক্য দিতাম তোমাদের, দ্য রোডস না দিয়ে আমি এখানে রোড দিলাম, তখন অবশ্যই ইজ হতো। এই জায়গাটায় তখন হতো দেন দ্যাট অফ রাজবাড়ি, অফ রাজবাড়ি। একটু খেয়াল করো জায়গাটা, হ্যাঁ, একটু খেয়াল করো জায়গাটা খুবই চমৎকার জায়গা। আর যখন আমি রোডস দিচ্ছি, অবশ্যই রাস্তাঘাট অবশ্যই প্লুরাল হবে ভার্ব। এই দ্যাটেরই প্লুরাল হচ্ছে দোজ, দ্যাটেরই প্লুরাল হচ্ছে দোজ। ওকে? আশা করি বুঝতে পেরেছো যে আগের নাউনটা সিঙ্গুলার হলে দ্যাট অফ, আগের নাউনটা প্লুরাল হলে পরবর্তীতে দোজ অফ। এখন প্রশ্ন হলো যে এটা আমরা কেন ব্যবহার করি? এটা কিন্তু এক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা দেখো, আগেরটা তো ঠিক আছে, ধরো এই কথাটা, আর আমি যদি আরেকটা কথা লিখি যে দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন দ্য রোডস অফ রাজবাড়ি, তাহলে দেখো এই বাক্যটাও কিন্তু সঠিক। ভালো করে বোঝো, এই বাক্যটাও কিন্তু সঠিক, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো একই কথা আমরা 2বার বলে ফেলেছি, রোড রোড, শুনতে কেমন যেন বেমানান লাগছে। তাই ইংরেজি গ্রামারে বলা হচ্ছে আগের নাউনে যদি আপনি পুনরাবৃত্তি করতে না চান, তাহলে ইউজ করতে পারেন প্লুরাল হলে দোজ অফ, আর যদি সিঙ্গুলার থাকে তাহলে হচ্ছে দ্যাট অফ। তার মানে ওই পূর্বের নাউনটাই কিন্তু দ্যাট অফ আর দোজ অফের মধ্যে লুকানো থাকে। আশা করি বুঝতে পেরেছ। খুব খুব ইম্পর্টেন্ট একটা রুল। ওকে, অ্যান্ড 215 they talked about going on a vacation. Here going, এই জায়গাটা আমরা গোয়িংটাই কি বলতে পারি? অনেকবার বলেছি এই কথাটা, আশা করি আজকে খুব বেশি কঠিন লাগার কথা না। ধরো তুমি জানো না, কিন্তু দেখো তো এই ছোট্ট জিনিসটা জানো কি না, যে যদি কোথাও প্রেপোজিশন থাকে এবং তারপরে একটা ভার্বের সঙ্গে আইএনজি থাকে, ভার্বের সাথে কি থাকে? আইএনজি থাকে, এটার নাম হচ্ছে জেরান্ড। একটু মনে রাখার চেষ্টা করো তো, প্রেপোজিশন যদি থাকে তারপর ভার্বের সঙ্গে আইএনজি, প্রেপোজিশন, অ্যাবাউট প্রেপোজিশন, এটা সবাই জানে, ভার্বের সঙ্গে আইএনজি। সো এই গোয়িংটার নাম হচ্ছে জেরান্ড, গোয়িংটার নাম জেরান্ড। এইটা যে জেরান্ড, এটারই আরেকটা নাম হচ্ছে নাউন। একটু মনে করে দেখো আমি এই কথাগুলো বলেছিলাম কিনা। আর যেটাই জেরান্ড সেটাই হচ্ছে ভার্বাল নাউন। দেখো তো মনে আছে কিনা তোমাদের? এরকম একটা প্রশ্ন এসেছিল কিন্তু, যারা প্রথম থেকে ক্লাস করছো
আমার মনে হয় এটা মানে কমন পাওয়ার কথা। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি হলে তার নাম হয়ে যায় জেরান্ড, তার নামই হচ্ছে নাউন, এবং যেহেতু ভার্ব থেকে নাউন হয়েছে এটা, তাই এটার নাম হচ্ছে ভার্বাল নাউন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। সো গোয়িং, ইটস আ জেরান্ড। এখন এরকম একটা যদি টেস্ট দেওয়া হয় যে আই অ্যাম ইন কনফিউজিং, আই এম ইন কনফিউজিং, এই কনফিউজিং এর নিচে আন্ডারলাইন করা হলো এবং দিয়ে বলা হলো এটার নাম কি? জেরান্ড, অপশন বি পার্টিসিপল। পার্টিসিপল। এবং এই টেস্টটা দেওয়ার পর, এত সহজ একটা টেস্ট দেওয়ার পর যদি তোমরা না পারো নেক্সটে, এই ব্যর্থতা দায়ভার কাকে দেবে বলো তো? বলবে নাকি যে আমাকে জিরো থেকে শেখানো হয়নি, ছোট থেকে? এত সহজ কথা, প্রেপোজিশন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, অতএব এটার নাম হচ্ছে জেরান্ড। এত আত্মবিশ্বাস নিয়ে বলতে হবে যে বন্দুকের গুলি করলেও যেন তুমি তোমার জায়গা অটল থাকো, যে ইয়েস, ইটস কল্ড জেরান্ড। ওকে, 1 to 6, অল সিটিজেন্স ডট ডট দেয়ার ট্যাক্সেস, অর্থাৎ প্রতিটা নাগরিককে তাদের ট্যাক্স পরিশোধ করতে হবে, করতে হবে। সো যখন অব্লিগেশন হয় তখন হ্যাভ টু, একেবারে বাধ্যতামূলক। আর শুড বি, উড বি, মাস্ট বি তো হবেই না, কারণ এটা প্যাসিভ ভয়েস না। বাট মজার জিনিস দেখো, এই বাক্যের অবজেক্টটা যদি শুরুতে চলে আসতো, আমি যদি বলতাম দেয়ার ট্যাক্সেস ডট ডট, তাহলে রাইট উত্তর কি হতো? শুড বি পেইড, মাস্ট বি পেইড, উড বি পেইড, অর্থাৎ তাদের ট্যাক্সগুলো পরিশোধ করা উচিত ছিল, পরিশোধ করা মানে আবশ্যক, পরিশোধ করতে হতো। অর্থাৎ সহজ করে বলা হচ্ছে, যখন সাবজেক্ট নিজে কাজ করে, সকল নাগরিকরাই তো দিচ্ছে, অ্যাক্টিভ, রাইট? ইটস কল্ড অ্যাক্টিভ। আর যখনই অবজেক্টটা চলে আসবে, জড় বিষয়বস্তু বা অবজেক্টটা সাবজেক্ট হবে, তখনই সেটা হবে প্যাসিভ। আর প্যাসিভ মানে তো আমরা জানি যে মডাল একটা ভার্ব এবং তারপরে ভার্বের হচ্ছে V3, ভার্বের পরে V3। আলহামদুলিল্লাহ, এই স্লাইডে কার কয়টি হয়েছে একটু কমেন্টে জানাও। আমার না খুব স্বপ্ন, আমার খুব শখ, আমার কিছু নিবেদিত শিক্ষার্থী থাকুক যারা প্রমাণ করে দিক এই প্রশ্ন সমাধানে ক্লাস তার জীবন ঘুরিয়ে দিয়েছে। এটা আমার স্বপ্ন, যে তারা বলবে যে প্রশ্ন সমাধানে ক্লাস এর আগে অনেক জায়গায় করেছিলাম, কিন্তু এইভাবে ভেঙে ভেঙে একটা প্রশ্নের সাথে আরও যে অনেক বিষয়কে টেনে আনা যায় সেটি দেখিনি। এই ক্লাসগুলো তার জীবনে চাকরি পাওয়ার একটা মাধ্যম হোক, এটি দোয়া করি। চাকরি তো মহান আল্লাহ পাইয়ে দিবেন, আমি মাধ্যম হিসেবে এটা যেন তোমাদের কাজে লাগাতে পারি, এটি আমার প্রত্যাশা। আমি দেখতে চাই নিবেদিত স্বপ্ন পূরণের এ পথে তোমরা নিবেদিত সারথি কারা, যারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে চাও, একটু কমেন্টে জানাও তো। আমার প্রিয় চাকুরি প্রার্থী বন্ধুরা, যারা হালাল রিজেকের সন্ধানে কত কষ্ট করছো, কত জনার কথা শুনছো, নিজেকে রুমে বন্দি করেছো, তারা একটু জানাও তো। ইনশাআল্লাহ স্যার শেষ দিন পর্যন্ত থাকবো এই আয়োজনের। তোমাদেরকে নিয়ে এক বুক স্বপ্ন আমার। যেদিন শুনবো এই আয়োজন তোমার জীবন পাল্টে দিয়েছে, শুনবো পাল্টে দেওয়ার মতো গল্প, সেদিন সত্যিই বলছি এই ক্লাস নিয়ে কোনো ক্লান্তি, কোনো বেদনা, কোনো কিছুই আর মনে হবে না। ইনশাআল্লাহ লিখতে থাকো তো। আচ্ছা, পরের স্লাইডে আসি আমরা, কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে 217 থেকে 219। অ্যাজ দ্য সান ডট ডট আই ডিসাইডেড টু গো আউট। এখানে একটা চমৎকার জিনিস লুকিয়ে আছে, এটা তোমাদের জানতে হবে। মেইন ক্লজ, মেইন ক্লজ, ধরো আমি তোমাকে ক্লজ পড়াইনি, ধরে নিতে পারো আমি তোমাকে ক্লজ পড়াইনি, কিন্তু আমি তোমাকে যদি বলি মেইন ক্লজ হচ্ছে সেই ক্লজ যে একাই হচ্ছে 100, যে একাই হচ্ছে 100। মেইন ক্লজ হচ্ছে সেই ক্লজ যে একাই 100। তাহলে বলো তো কোন অংশটুকু রাখলে একাই 100 মানে সম্পূর্ণ অর্থ দেবে? ইয়েস, সেটি হচ্ছে আই ডিসাইডেড টু গো আউট। আমি যদি আগের অংশটুকু বাদ দিয়ে দিই এবং শুধু যদি লিখি আই ডিসাইডেড টু গো আউট, আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কথা ক্লিয়ার। তাহলে যে বাক্য তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে 100% কমপ্লিট, সেটাকে বলছি আমরা মেইন ক্লজ। এটা যেন মনে থাকে, মেইন ক্লজটা যদি V2 হয়, মানে পাস্ট টেন্সে হয়,
আমি ভিএফ টু এর জায়গাতে আমি পাস্ট টেন্সও লিখতে পারি, কারণ কোনো কোনো সময় পাস্ট পারফেক্টও হতে পারে। তাহলে অন্য যে ক্লজ আছে সেই ক্লজের নাম হচ্ছে সাব অর্ডিনেট। সাব মানে হচ্ছে অধীন, এটা মনে রেখো, সাব অর্ডিনেট। ওই যে সাব ইন্সপেক্টর মানে ইন্সপেক্টর অধীনে, অর্ডিনেট। এই সাব অর্ডিনেটটা অটোমেটিক্যালি সেটা কিন্তু V2 হবে বা পাস্ট হবে, রাইট? সুতরাং এই কথাটাকে আমি অনেক সময় বলি যে পাস্ট ইজ ইকুয়াল টু হচ্ছে পাস্ট। তাহলে প্রিন্সিপাল বা প্রধান বাক্যটা যদি পাস্ট টেন্স হয়, সাবঅর্ডিনেটটাও কি হয়ে যাবে? পাস্ট টেন্সে হয়ে যাবে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি একটাও পাস্ট নেই, খেয়াল করো। হ্যাজ শোন প্রেজেন্ট পারফেক্ট, শাইন এটা প্রেজেন্ট ইনডিফিনিট, শাইন্স প্রেজেন্ট ইনডিফিনিট এস। সুতরাং একটাই রয়েছে এবং সেটা হলো ওয়াজ শাইনিং। তার মানে পাস্ট ইজ ইকুয়াল টু হচ্ছে পাস্ট, এই সূত্রতে মিলে গেল। তাহলে যে নিয়মে মেইন ক্লজ দেখে সাবঅর্ডিনেট ক্লজে পরিবর্তন করতে হয়, এটার নাম হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, কিউইউএনসি, সিকোয়েন্স অফ টেন্স। আচ্ছা, তোমরা কারা কারা জানো যে এটার নাম হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স? আমি বুঝি, তারা একটু কমেন্টে জানাও তো, একটু জানাও প্লিজ। ওকে, 218। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, আমি তো এটা প্রত্যাশাই করি যে আমার সাথে সবাই লেগে থাকুক, কিন্তু তুমি তো জানো যে কেন বাকিরা পারে না। ছোটোখাটো বিষয়গুলোকে আল্লাহ তুমি সলভ করে দাও, প্রতিটা ক্লাসে যেন তারা অ্যাটেন্ড হতে পারে। এই প্রত্যাশার এই দোয়া থাকবে ইনশাআল্লাহ। যারা কমেন্টে লিখেছিলে থাকতে চাই, প্রত্যেকের জন্য দোয়া। আচ্ছা, 218, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড? অ্যাট দ্য উইকেন্ড, ব্যাস। বাংলাটা কি? তোমার কি সপ্তাহান্তে মানে সপ্তাহের শেষে বিশেষ কিছু রয়েছে? এটা না অনেকটা মুখস্থ করার মতো করে নেবে। অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট দ্য, তারপরে উইকেন্ড, অ্যাট দ্য সেরেমনি, অ্যাট দ্য উইকেন্ড। আমি একটা কাজ করব, তোমাদের অ্যাট দিয়ে কতগুলো শব্দ বসে, এটা কোলোকেশন টাইপের তো আমি বলে দেব। কিন্তু মজার বিষয় হচ্ছে অনও কিন্তু বসে, অন দ্য উইকেন্ডও বসে। একটু সুখে রাখো, পার্থক্যটা দেখো। আচ্ছা, ওকে ওকে, সো অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট দ্য উইকেন্ড, এরপর অন দ্য উইকেন্ড। অ্যাট দ্য উইকেন্ড আমরা যদি দিই, মানে যেটা সাধারণত সেটা হচ্ছে ব্রিটিশ, BRITIS, ব্রিটিশ। আর অন দ্য উইকেন্ড এটা কিন্তু আমেরিকান ইংলিশে চলে। সবচেয়ে বেশি ব্যবহার করবে কোনটা? অ্যাটটা, মানে পরীক্ষায় সাধারণত এটি নেওয়া হয়। কিন্তু এমন যদি হতে যে অপশান অ্যাট নেই, তখন তুমি কি করতে? অন দ্য উইকেন্ড করতে, রাইট? আশা করি বুঝতে পেরেছ। জেনে রাখতে হবে, বলা তো যায় না কোনটা কখন আসে। 219, প্যাসিভ ফর্ম অফ হিজ কমিটমেন্ট সারপ্রাইজড মি। 219-এর ফার্স্টে রাইট আনসারটা দিয়ে দেব, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ কমেন্ট। ওকে, স্পেশালি আমি যে নোটটা তোমাদেরকে নিতে বলবো সেটা হচ্ছে অনেকগুলো শব্দ, তার ভিতরে সারপ্রাইজ মনে রাখবে, কমা, অ্যানয় বিরক্ত, শক, শক, আরেকটা হচ্ছে প্লিজ। এই কয়েকটি শব্দ সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই শব্দগুলোর পরে দুইটা প্রিপোজিশন বসে, অ্যাট বসে এবং উইথ বসে, অ্যাট বসে এবং উইথ বসে। অ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে থিং, মানে কোনো বিষয়বস্তু, আর উইথ ইজ ইকুয়াল টু হচ্ছে পার্সন। এটা মনে রাখা খুব সহজ। উইথ মানে সাথে, মানুষের সাথে, রাইট? মানুষের সাথে। অ্যাট মানেও সাথে, তবে এটা যে জড় বিষয়বস্তু, একটা মনে রাখলে চলবে। এখন আসো, হিজ কমিটমেন্ট সারপ্রাইজড মি, আমরা এটাকে প্যাসিভ ভয়েস করি, মি এই যে আই। ওকে, এরপরে আমরা যদি হচ্ছে পাস্ট টেন্সের কথা বলি, তাহলে এই হচ্ছে ওয়াজ, সারপ্রাইজ থেকে প্যাসিভ ভয়েসে সারপ্রাইজড। এইবার অ্যাট নিলাম, কেন অ্যাট নিলাম? কারণ হলো অ্যাটের পরে কি আছে দেখো, হিজ কমিটমেন্ট, তার বিষয়বস্তু একটা রয়েছে। হিজ কোনো মানুষ নয়, হিজ কমিটমেন্ট। এই জন্য তোমাকে যদি এটা আমি ক্লিয়ারলি বোঝাতে চাই, তাহলে তোমাকে একটা এক্সাম্পল দিতে হবে। যেমন আমি যদি বলি হি প্লিজেস মি, এ একটা, আর হিজ বিহেভিয়ার প্লিজেস মি, এ একটা। অর্থাৎ সে আমাকে খুশি করে, আর আরেকটি হচ্ছে, সরি,
সে আমাকে খুশি করে, আরেকটি হচ্ছে তার আচরণ আমাকে খুশি করে, প্লিজেস মি। দেখো দুইটা দুই রকম, তাই না? আচ্ছা, সুতরাং একটু খেয়াল করো, একটু খেয়াল করো, নজর দাও, একটু খেয়াল করো আমি কি করছি দেখো তোমরা। তাহলে মি সাবজেক্টের অবজেক্ট করো আই, প্লিজেস এম, PLEASED, প্লিজড, আমি ডট ডট দেব, আর এখানে হি থেকে হিম দেব, আমি আগে প্রিপোজিশন বসাবো না। ঠিক আছে, দেখো তোমরা একটু দেখো। এবার আসো হিজ বিহেভিয়ার প্লিজেস মি, এটা চেঞ্জ করব, মিটাকে আই বানাবো। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স, এই জন্য আমি এম নেব। আর প্লিজ থেকে এখানেও প্লিজড, ওকে। এরপরে আমি ইনভার্ট ডট ডট রাখবো, বসাবো না, এরপর দেবো হিজ বিহেভিয়ার, বিহেভিয়ার। এইবার তোমরা আমাকে বলো দেখি কোথায় তোমরা কোনটা বসাবে। খেয়াল করো, প্লিজের পরে কিন্তু দুইটাতেই ফাঁকা, সো নজর দিতে হবে ঠিক এই জায়গাটায়। প্লিজের পরে উইথ, প্লিজের পরে অ্যাট। জানাও দেখি দ্রুত। ইয়েস, যেহেতু এখানে রয়েছে পারসন, অতএব এখানে হবে উইথ, এখানে হবে উইথ। আর এখানে প্লিজের পরে হিজ বিহেভিয়ার, হি নয়, হিজ বিহেভিয়ার, তার আচরণ, বিষয়বস্তু, অতএব এখানে হবে অ্যাট। তাহলে বুঝতে পেরেছ যে ন্যারেশনের সাধারণ নিয়মগুলো পারলেই, সরি, ভয়েসের নিয়মগুলো শুধু পারলেই হয় না, আরও কিছু প্রাসঙ্গিক জিনিস তোমাকে জেনে রাখতে হয়, ছোটোখাটো এই বিষয়গুলো। ইনশাআল্লাহ যেগুলো প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে আমার সাথে থাকলেই সেটা কাভার হয়ে যাবে, এ আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। সো নেক্সট স্লাইডে আসি আবার। আচ্ছা, 220 নাম্বার, ওয়াক্স ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এটার নাম কি? এটার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। খুবই সিম্পল, কিছু বিশেষ ব্যাপার তোমরা মনে রাখবে। যখনই তোমার এরকম কিছু বৈশিষ্ট্য থাকবে, লেফট, লেস্ট, তারপর WH মানে হোয়াট, হু, হুইচ, হাউ, এই ইত্যাদি, দ্যাট, আমি বেশি দেবো না, ইফ, যেগুলো পরীক্ষা আসবে সেগুলো, টিল, আনটিল, এরপরে দো, অল দো, আরও অনেক আছে, THOUGH, অল দো। ঘুরে ফিরে দেখবে এই বৈশিষ্ট্যগুলো যার সাথে থাকবে, WH বলতে হচ্ছে হোয়াট, হাউ, হুইচ, হোয়েন, যত আছে, দ্যাট, ইফ, টিল, আনটিল, হ্যাঁ, টিল, আনটিল, দো, অল দো, এইগুলো থাকা মানেই তার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। জাস্ট রিমাইন্ড ইট। আচ্ছা, একজনের প্রশ্ন হচ্ছে ক্লাসে পিডিএফটা দিলে ভালো হয়। ক্লাসের তো পিডিএফ না, পুরো বইটাই দেবো, এখন তো পিডিএফ দেবই। প্লাস তোমরা নিশ্চয়ই গুড নিউজটা জানো যে ক্লাসটা শেষ হলেই 75 দিন পর বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিতে 4000 প্রশ্ন দেবো আমি, এবং মানে পুরোটাই QR কোড যুক্ত করে। এবং যে কোনো চাকরি প্রত্যাশীদের জন্য যে কোনো পরীক্ষা দেবার পূর্বে এই 4000 প্রশ্ন সমাধান করাটা বাধ্যতামূলক হবে। এবং আমি প্রমাণ করে দেবো ইনশাল্লাহ আমাদের 4000 প্রশ্ন ইজ ইকুয়াল টু মোর দ্যান 15 থেকে 20,000 প্রশ্ন সমাধান করার সমতুল্য। ওকে ওকে, সো যেহেতু এখানে লেস্ট আছে, সুতরাং লেস্ট থাকলেই সেই বাক্যটাকে আমরা কি বলতে পারি? কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। মনে রেখো এই কথাটি। হোয়েন হি কেম আই স্টার্টেড, হিয়ার দ্য আন্ডারলাইন ক্লজ ইজ, এই আন্ডারলাইন করা ক্লজটিকে আমরা কি বলতে পারি? ক্যান ইমাজিন? ওয়েল, ইটস কল অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্ব মানে হচ্ছে সময়, এই জিনিসটা জাস্ট একটু মনে রেখো তোমরা, যে অ্যাডভার্ব মানেই হচ্ছে অ্যাডভার্ব মানে হচ্ছে বেশ করে টাইম, আরও অনেক আছে, প্লেস এবং হচ্ছে ধরন। বিশেষ করে এই কয়টা, টাইম, প্লেস এবং ধরনকে বিশেষ করে অ্যাডভার্ব বলা হয়। এখন হোয়েন হি কেম, যখন সে এসেছিল, কি বোঝালো? একটা সময়। যখন সে এসেছিল একটা সময় বোঝালো, তাহলে এটার নাম অবশ্যই অ্যাডভার্ব। যেহেতু অনেকগুলো শব্দ, তাই এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে? আর এছাড়াও হোয়েন দিয়ে যুক্ত হলে সেটা কিন্তু অ্যাডভার্বই হবে। যেমন আমি কয়েকটা শব্দ বলি, সেটা হচ্ছে হোয়েন স্ল্যাশ, একটা হচ্ছে হোয়ার, সরি WHERE, হোয়ার স্ল্যাশ, আর হচ্ছে হাউ। এগুলো দিয়ে যখনই কোনো ক্লজ থাকবে ইজ ইকুয়াল টু, তার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে? এইগুলো দিয়ে যখন কোনো একটা প্রশ্ন করা হয়, এটা দিয়ে না, এটা দিয়ে ভুল হবে, এগুলো দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয়, ঠিক আছে, এগুলো। ওকে, সো এই হচ্ছে মোটামুটি অ্যাডভার্বের বিষয়।
এবার 222-এ আসো। দিস ওয়াজ আ ডিসিসিভ ভিক্টরি। প্রশ্ন হচ্ছে এটা বাংলাটা কি? মোটামুটি দিস ওয়াজের বাংলা জানো, ভিক্টরির মানে বিজয় এটা জানো। এখন ডিসিসিভের বাংলা জানলে কিন্তু রাইট উত্তরটা হয়ে যায়। ডিসিসিভ মানে হচ্ছে চূড়ান্ত। সো রাইট উত্তর এটা ছিল চূড়ান্ত বিজয়। কোনো একটা পরীক্ষা আসতে পারে অসমাপ্ত বিজয়ের ইংরেজি কি হতে পারে? সো দিস ওয়াজ অ্যান আনফিনিশড ভিক্টরি। আনফিনিশড। অশান্তির বিজয় দিলে কি বলতে? ক্যান ইউ ইমাজিন? সো দিস ওয়াজ অ্যান আনরেস্ট ভিক্টরি। আনরেস্ট মানে অশান্তি। এটা ছিল আনন্দের বিজয়। আনন্দের হলে কি দিতে? দিস ওয়াজ আ জয়ফুল ভিক্টরি ইত্যাদি। সো জানতে হবে পুরোটাই। ব্যাস, এরপরে এই স্লাইডে কার কয়টি হলো একটু জানাও। চলছে মডেল টেস্ট, তাই না? শুধু প্রশ্ন সমাধান নয়, এটি অনেকটা মডেল টেস্ট। এবং আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ কোনো প্রশ্নই যেন রিপিট না হয়, সবচেয়ে ইম্পর্টেন্টগুলো। কারণ আমাদের টার্গেট 1000 ইউনিক কোয়েশ্চেন সলভ করা, ইউনিক টাইপের। রুল হয়তো সিমিলার হতে পারে, কিন্তু প্রশ্নগুলো হবে একটু ব্যতিক্রম। আচ্ছা, হিজ ড্রিম ডট ডট দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। 46 বিসিএস এটা এসেছিল যে আন্ডারলাইন করা অংশটুকুর নাম কি? 123-এর রাইট আনসার হচ্ছে আ নাউন ক্লজ। অর্থাৎ এই জায়গাটায় একটু বিষয় বুঝতে হবে। এই বাক্যটার এই যে বাকি যে অংশটা আছে, এটা নাউন ক্লজটা কিভাবে হলো? যেমন এর আগে কিন্তু আমি অ্যাডজেক্টিভ ক্লজও দেখিয়েছিলাম। আসলে এই বাক্যটায় দ্যাট রিলেটিভ প্রোনাউন নয়। এই বাক্যটায় দ্যাট রিলেটিভ প্রোনাউন নয়। এই বাক্যতে দ্যাট হচ্ছে একটি কনজাংশন। যেমন ধরো এই বাক্যটা বেসিক্যালি কিন্তু আমরা এভাবে কনভার্ট করতে পারি। আমি বলবো যে লুক, এটা দেখতে হবে। হ্যাঁ, এটা জাস্ট দেখো তো তোমরা যারা একটু বোঝো, একটু দেখো, চোখ মেলে দেখো। আচ্ছা, এখানে আমি একটু অন্য শিরোনাম রেড করে রাখি। হিজ ড্রিম, তারপরে দিলাম ইজ দ্যাট। হিজ ড্রিম ইজ দ্যাট। তার স্বপ্ন হলো যে, এবার দেখো তো দ্যাট কি রিলেটিভ প্রোনাউন? না। সো রিলেটিভ প্রোনাউন যখন হয় তখন কিন্তু দ্যাটটাকে আমরা হচ্ছে ওই অ্যাডজেক্টিভ ক্লজ বলি। এছাড়া যখন ইজ দিয়ে কনভার্ট করা যায়, আই থিঙ্ক মানে ইটস ট্রু দ্যাট এরকম, বা হিজ ড্রিম ইজ দ্যাট। হ্যাঁ, সো যখনই বিভার পরবর্তীতে এভাবে ব্যবহার করি আমরা, তখন কিন্তু সেটা রিলেটিভ প্রোনাউন নয়, এটা হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা, একজনে বলেছে স্যার আপনি ভাবার আগে আনসার দিয়ে দিয়েছেন। অ্যাসার্টিভ ফর্ম অফ হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। আমার যদি পাখির মতো একটা ডানা থাকতো। সো এখানে বেসিক্যালি এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের ইফ লুকানো আছে। সো 124-এর রাইট আনসারটা কি? আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এটার জন্য শর্টকাট একটা মনে রাখবে তোমরা, খুব খুব ইম্পর্টেন্ট। যখনই বেসিক্যালি হ্যাড আই থাকবে কোথাও, ইজ ইকুয়াল টু, এটা অ্যাসার্টিভ করার সময় আই উইশ তারা শুরু করবে। আই উইশ তারা শুরু করবে, বাকি অংশ যা আছে তাই। এই যে দেখো একটু, এই যে দেখো হ্যাড আই আছে, এখানে আই উইশ দ্বারা শুরু হবে বাকিটা। আর অন্য কোনোগুলোতে কিন্তু দেখাচ্ছে আই উইশ, বগুলো নেই। 125, এভরিবডি শুড রেসপেক্ট দ্য টিচার, শুডেন্ট দে? ইয়েস, ট্যাগ কোয়েশ্চেন এটা। শুডেন্ট দে, এখানে একটা কোয়েশ্চেন মার্ক হবে। শুডেন্ট দে কেন হবে? চলো একটু দেখে আসি। যত বডি যুক্ত নাউন আছে, যত ওয়ান যুক্ত, ওয়ান ডট ডট বডি, যেমন নো ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, ওয়ান। আর বডি, এনিবডি, সামবডি, নো বডি ইজ ইকুয়াল টু, এদেরকে বলা হয় ইনডিফিনিট। এগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। INDEFIN, ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে কি জানো? ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট করে, অনির্দিষ্ট করে বোঝানো হয়। এখন অনির্দিষ্ট মানে কি? সেটা ছেলেও হতে পারে হি, আবার মেয়েও হতে পারে সি। এটা যেন মনে থাকে। এখন হি বললে ছেলেরা খুশি, সি বললে মেয়েরা খুশি। ছেলে মেয়ে দুইটাকে যদি আমি একসাথে বোঝাতে চাই, তাহলে আমাকে দিতে হবে দে, রাইট? সুতরাং এই যে ওয়ানটা ইনডিফিনিট প্রোনাউন, সেই জন্য দে ইজ দ্য বেস্ট আনসার। বাট ভাবার কোনো কারণ নেই যে ওয়ান হতে পারে না, হতে পারে। তাহলে হি দিলে প্রশ্ন এসে যাবে যে সি কেন এখানে হলো না। মানে হি দিলে হবে না এমন না, হি হতে পারে,
তখন প্রশ্ন হচ্ছে সি কেন হবে না। এই জন্য এখানে বেস্ট আনসার হিসেবে দেকে ধরা হয়। আশা করি বুঝতে পেরেছ যে এভরিবডি, সামবডি, অ্যানিবডি দ্বারা আসলে কেন দে শেষ পর্যন্ত গড়ায়। মাশাআল্লাহ, অনেকে রেসপন্স করছো। ইয়াস, জানাও কার কয়টি হলো স্লাইডে। 126 নাম্বার, 100 না, এটা 200 হবে। রান অ্যাওয়ে চিলড্রেন সেইড দেয়ার মাদার, তাদের মা বলেছিল পালিয়ে যাও। রাইট আনসার ইজ অ্যাড্রেসিং দ্য চিলড্রেন দেয়ার মাদার টোল্ড দেম টু রান অ্যাওয়ে। কেন হলো? যখন সম্বোধন করা হয় চিলড্রেন বলে, হ্যাঁ, তখন অ্যাড্রেসিং দিতে হয়, প্রতিটা অ্যাড্রেসিং। দেয়ার মাদার টোল্ড, ওকে, টোল্ড দেম, দেম মানে কি বলো তো? দেম মানে হচ্ছে চিলড্রেন। বলেছিল, সেড টু তো হবে না, পরিবর্তন চাই। আর্স মানে আকুতি মিনতি করেছিল এরকম কিছু নয়, জিজ্ঞাসা করেছিল না, বলেছিল। আর আমরা জানি যখনই কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেখানে টু দিতে হয়। সো এই নোটটা খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। ন্যারেশনের সময় ইনভার্টেড কমা ইজ ইকুয়াল টু টু প্লাস ভার্ব থেকে বাকি অংশ, এটাই হচ্ছে ন্যারেশন, এটাই হচ্ছে ন্যারেশন। তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে আমরা ভার্বের আগে একটা টু বসিয়ে দিলাম, ভার্বের আগে একটা টু বসিয়ে দিলাম। অনেক সময় এই প্রশ্নটা করা হয়, তোমরা কেউ পারবে কিনা দেখি। এই জায়গায় টু এর নাম কি? কে কে পারো বলতে? বলে দেখি, এইখানে টু এর নাম কি প্রেপোজিশন নাকি অন্য কিছু? কে পারবে বলতে? আমরা তো সারা জীবনে শুনেছি টু প্রেপোজিশন, কিন্তু এখানে কি নাম? দ্রুত জানাও। ওকে, এইখানে টুটার নাম প্রেপোজিশন নয়, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ মার্কার। ইনফিনিটিভ মার্কার, অর্থাৎ এই অংশটুকুর নাম হচ্ছে ইনফিনিটিভ। আমরা জানি ভার্বের আগে টু হলে তার নাম ইনফিনিটিভ হয়, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ মার্কার। এটি প্রেপোজিশন নয়। যদি এটা প্রেপোজিশন হতো তারপর একটা নাউন হতো, ওই যে আমরা বলি না, আই এম গোয়িং টু স্কুল, টু স্কুল, রাইট, সুন্দর। ইনফিনিটিভ নয়, ইনফিনিটিভ মার্কার, আর এইটুকুর নাম হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? আর যদি শুধু টু এর নিচে আন্ডারলাইন করা হয় এটার নাম হচ্ছে ইনফিনিটিভ মার্কার। কনজাংশন এক অর্থে বলা যায়, তবে খুব রেয়ার। আচ্ছা, 227 দ্য কিং লেফট অ্যান এয়ার, আর্টিকেলের সহজ ব্যাপার। আমরা উচ্চারণটা কোথা থেকে করছি বলো তো? হ্যাঁ, আমরা এখান থেকে উচ্চারণ করছি। এইচ এর উচ্চারণ যখন সাইলেন্ট হয়, ভাওয়াল থেকে হয়, তখন আমরা অ্যান ব্যবহার করি। এমন তো অনেক শব্দ তোমরা দেখেছো, তার ভিতরে অনেস্ট অন্যতম, প্রচুর। এই অনেস্টের মতোই হচ্ছে শব্দ হচ্ছে কি? এয়ার। এয়ার মানে উত্তরাধিকারী, HEIR, এয়ার, HOUR, আওয়ার। এই শব্দগুলো একটা কমন বৈশিষ্ট্য কি জানো? এইচ এর উচ্চারণটা হয় না। তো যখন হয় না তখন দেখো ভাওয়াল থেকে বাকি অংশের উচ্চারণ হয়, আর যখনই হয় ডট ডট, এই শব্দগুলো পূর্বে আমরা কি বসাবো? অ্যান বসাবো, দ্যাটস অল। ওকে, হি ট্রাইড অল দ্য প্ল্যানস, 228 নাম্বার। রাইট আনসার, হি লেফট নো প্ল্যানস আনট্রাইড। খুবই সুন্দর এবং সৃজনশীল অনেকটা। মানে এখানে আমাদের নেগেটিভ করতে বলা হয়েছে, সৃজনশীল। আচ্ছা বলো তো, এই বাক্যটাকে যদি আমি এইভাবে নেগেটিভ করতাম, ধরো বলতাম যে হি পাস্ট টেন্সের জন্য ডিড নট ট্রাই, আমি যদি বলতাম হি ট্রাইড অল প্ল্যানস, হি ডিড নট ট্রাই অল প্ল্যানস। আমি যদি এইটা বলতাম তাহলে আমার ভুলটা কি হয়েছে বলো তো? অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ভালো করে খেয়াল করো, সে চেষ্টা করেছে, মানে তার সকল পরিকল্পনা বা সে সকল ফাঁদ বা ফোন দিয়ে এঁটেছিল, এভাবে ভালোভাবে বলতে পারি। হি ডিড নট ট্রাই অল প্ল্যান, সে সকল ফোন দিয়ে এঁটেছিল না, পুরো অর্থ পরিবর্তন হয়ে গেল। কিন্তু নেগেটিভ মানে হলো আমরা বাক্যটাকে নেগেটিভ করব কিন্তু অর্থটা আগের মতো থাকবে, এই ধরনের নেগেটিভ চাওয়া হয়। তাহলে বলো, হি লেফট, এই ধরনের বাক্যগুলো ইডিওমেটিক ইউজ জানতে হবে। হি লেফট নো প্ল্যান, প্ল্যানের আগে কি দিতে হবে? নো প্ল্যান। আর
ট্রাই থেকে আনট্রাইড, অর্থাৎ সে কোনো রকমের ফন্দি বাদ রাখেনি, তার মানে সকল কিছু করেছিল। অল প্ল্যানস ইজ ইকাল টু নো প্ল্যানস। আচ্ছা, প্ল্যানের সাথে একটা এস হবে। সো হি লেফট নো প্ল্যানস আনট্রাইড। আশা করি বুঝতে পেরেছ, কিছু কিছু জায়গায় রুলের পরিবর্তে আসলে দেখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, ওকে, যার যার তিনটি হলো কমেন্টে জানাও। ওকে, সো 229 They suffered mass since tornado had hit their village. তারা অনেক কষ্ট পেয়েছিল যেহেতু টর্নেডো তাদের আঘাত করেছিল। এখানে একটা জিনিস তোমরা খুব ভালো করে মনে রাখবে, যদি দুই পাশে দুটো ক্লজ থাকে আর মাঝখানে যদি প্রেপোজিশন থাকে, প্রেপোজিশন আবার একটা ক্লজ, তবে এই প্রেপোজিশনটার নাম হয়ে যাবে কনজাংশন। আমি দিয়েছি যদিও, কিন্তু এখানে আমাকে আরেকবার দেওয়া উচিত বলে মনে করছি। তাহলে বলো দেখি আমাকে, এই পাশে একটা ক্লজ, এই পাশে একটা ক্লজ, মানে বাক্য, মাঝখানে কি হবে? সিন্স। এই সিন্স যেটা বসেছে এখানে, এই সিন্স না বসে অ্যাজ বসতে পারত। ঠিক আছে, এমনকি সামটাইমস হোয়েনও বসতে পারত অর্থ অনুযায়ী। এগুলো সমার্থক হিসেবে বসে। সো দুই পাশে ক্লজ, মাঝখানে প্রেপোজিশন বসলে তার নাম হয় কনজাংশন। কোনো এক সময় প্রশ্ন হতে পারে মাঝে বসা সিন্সের নাম কি, তুমি বলে দিতে এটার নাম হচ্ছে কনজাংশন। বুঝতে পেরেছ? আচ্ছা, কিন্তু আমি যদি এই বাক্যটাই দিই যে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, এই বাক্যতে বলো, এই বাক্যতে সিন্সের নাম কি? যেহেতু সিন্সের পর একটা নাউন আছে, অতএব এটির নাম হচ্ছে প্রেপোজিশন। এরকম প্রশ্নই কিন্তু হয়, TION, প্রেপোজিশন। ওকে, নাম্বার 230, অর্থাৎ 230, হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট? তুমি কোনটাকে সবচেয়ে বেশি পছন্দ করো? হুইচ কালার? সো দ্য রাইট আনসার ইজ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। প্রথম কথা, এটা ইন্টারোগেটিভ তো অবশ্যই, প্রশ্নবোধক, হোয়াট, হুইচ, হাউ, ইন্টারোগেটিভ না? ইন্টারোগেটিভ। তাহলে যদি কখনো নাউনের পূর্বে বসে যায় এরা, যদি কখনো, আচ্ছা এখানে একটু ব্ল্যাক করতে হবে, যদি কখনো এই যত ইন্টারোগেটিভ প্রোনাউন আছে এরা যদি আরেকটা নাউনের পূর্বে বসে, তাহলে বেসিক্যালি তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখো, হয়ে গেল। আচ্ছা, এইটা শেখার পর যদি এইরকম একটা টেস্ট তোমাকে দেওয়া হয় যে হোয়াট ব্র্যান্ড ডু ইউ লাইক, আর যদি আনসার বলতে না পারো, তাহলে এর ব্যর্থতার দায়ভার তোমাকে নিতে হবে। হোয়াট ব্র্যান্ড ডু ইউ লাইক, সো হোয়াটের নিচে আন্ডারলাইন করে বলছে এটার নাম কি। একই কথা ইন্টারোগেটিভ প্রোনাউন, বাট যখন এটা নাউনের পূর্বে বসে তখন এটার নাম হয়ে যায় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছ? ওকে, 231 আসো, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোনটিকে আমরা কারেক্ট বলতে পারি? ক্যান ইমাজিন, ইটস নো ইউজ টকিং টু ইটস নো ইউজ টকিং টু হিম। বাংলা কি বলো তো দেখি বাক্যটার? তার সাথে কথা বলে কোনো লাভ নেই। রাইট, তার সাথে কথা বলে কোনো লাভ নেই। সুন্দর ইংরেজি। এরকম ধরনের শব্দগুলো ব্যবহার জানতে হবে, বিশেষ করে এরকম কিছু শব্দের ভিতরে যেমন নো ইউজ পাবে, তুমি নো ইউজ পাবে, তারপর আরেকটা পাবে হচ্ছে নো গুড, মানে কোনো কাজের না। ঠিক আছে, ইডিওমেটিক ইউজ। সো এইগুলো যদি কোথাও থাকে, এরপরে ভার্বের সঙ্গে হয়ে যাবে আইএনজি, এবং যখন আইএনজি হবে এটার নামটা কিন্তু হয়ে যাবে জেরান্ড। এই জিনিসটা অনেক সময় প্রশ্ন এসে যেতে পারে, হতে পারে কোনো এক সময় এই কোশ্চিনটা দিল তোমাকে এবং প্রশ্ন করছে এভাবে
যে ইটস নো ইউজ টকিং, সো টকিং এর নিচে আন্ডারলাইন করে বলছে যে এটার নাম কি। দেখো কি প্রশ্ন এসেছিল আর পরীক্ষায় কিভাবে ঘুরে গেল। ওকে, সো টকিং হিয়ার ইজ আ জেরান্ড, JERUND, জেরান্ড। ঠিক আছে, নো ইউজ মূলত অ্যাডজেক্টিভ, তারপর এটা নাউন হিসেবে কাজ করে, সো এটা নাম হয়ে যাবে তখন জেরান্ড। থ্যাংক ইউ, এই যে যারা রেসপন্স করছো খুব খুব ভালো। অনেক কষ্ট হচ্ছে আমি জানি, মাত্র 1 ঘন্টার ক্লাস, খুব কষ্ট, কারণ মন তো টেকে না, কিন্তু সুন্দর একটা চাকরি পেতে চায়। চাকরি পেলে অনেক টার্গেট, বাবা মাকে ভালোবাসবো, অনেক কিছু দেওয়ার প্ল্যানিং আছে, বাবা মাকে না বলা অনেক কথা, কত কিছুই মনে দিতে চায়। মনে হয় যে একটা বাবাকে না বলেই, বাজারের দিন বাবাকে না বলেই 5 কেজি ওজনে একটা মাছ কিনে নিয়ে যাব। বাসাতে মেস থেকে যখন বাড়িতে যাই, বাবা মাকে না বলেই আপেল, কমলা, মিষ্টি সব কিছু কিনে নিয়ে যাব। ইস, কত আশা, এক বুক স্বপ্ন। আমি জানি এই স্বপ্নগুলোকে নিয়েই তোমরা রুমে আবদ্ধ হয়ে আছো, কিন্তু ধৈর্য ঠিক মতো নেই। ওই প্রতিদিন 5-6 ঘন্টা পড়াশোনা হয়, মোটিভেশনাল স্পিচ না পেলে আবার পড়ায় মনোযোগ বসে না। এভাবেই কেটে গেছে প্রায় 2-3 বছর। প্রথমে বড় চাকরি প্রিপারেশন নিতে চেয়েছিলাম, চাকরি যখন হচ্ছিল না, আস্তে আস্তে স্বপ্নগুলোকে ছোট করতে করতে এমন অবস্থা যে একটা চাকরি হলেই হবে। এই তোমার অবস্থা। জীবনে যদি সফল হতে চাও, মনে রাখবে, জীবনে যদি সফল হতে চাও, ছোট করে কোনো স্বপ্ন দেখবে না। স্বপ্ন হতে হবে একেবারে আকাশচুম্বী। স্বপ্ন যদি হয় নেক বাসনা নিয়ে, সেটা যেমন আকাশচুম্বী হোক, পৃথিবীময় হোক, এই স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। বাট তোমাকে স্বপ্নের নেপথ্যে রাখতে হবে সৎ মনোভাব। তুমি যদি প্রিপারেশনের সময় তোমার ভাবনায় হয় আমি একটা চাকরি পেলে না আমি আশপাশে মানুষকে দেখিয়ে দেব, অনেক প্রতিশোধ নেওয়ার আমার বাকি আছে, সবচেয়ে ভালো একটা গাড়ি কিনব, প্রথমে তো রিয়া, লোক দেখানো চিন্তা ভাবনা, এই উদ্দেশ্য পূরণ হবে কিভাবে? বিশ্বাস করো, অনেকের ক্ষেত্রে পূরণ হয় না তা না। অহংকারী মানুষও জীবনে সফল হতে পারে। অহংকারী মানুষরা সফল হয় এই কারণে যে তাদেরকে দেখে আরও অহংকারীরা অনুধাবন করে, বাহ, অহংকার করলেও তো সফল হওয়া যায়। আর এখানেই হচ্ছে খেলা। তুমি কোন পথে আছো, কাকে অনুসরণ করছো, মূল জিনিসটা কি এটা বুঝতে পারো না। আমি তোমাদেরকে বলবো তোমাদের ভাবনাকে নেক ভাবনায় পরিণত করো, ইনশাআল্লাহ সফল তুমি হবেই হবে। সফল তুমি হবেই হবে, আকাশচুম্বী স্বপ্ন তোমার পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে পরের স্লাইডে আসো। পরের স্লাইডে আমরা দেখি দ্য চেঞ্জ দ্য ফর্ম অফ ন্যারেশন দ্য টিচার সেইড অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এই ন্যারেশনটা খুবই সহজ আর খুবই ফানি, এখানে খুব টাইম ওয়েস্ট করা উচিত হবে না। চিরন্তন সত্য বাক্যে যা আছে হুবহু তাই বসে যায়, শুধু ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে একটা দ্যাট দিতে হয়। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, অথবা ট্রু ফ্রেন্ড, মানে আছে না অনেক, লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। যত চিরন্তন সত্য বাক্য ন্যারেশনের সময় শুধু ইনভার্টেড কমা তুলে ওইটা বসিয়ে দিতে হয়। তাই তো অনেকে অনেক সময় বলে যে ইস, সবটাই ন্যারেশন যদি এটার মতো হতো, তাই না? আচ্ছা, 233, হার্ডলি হ্যাড দ্য প্রোগ্রাম বিগ্যান। হার্ডলি হ্যাডের সাথে একটা জিনিসের সম্পর্ক আছে, এটা জানলে কিন্তু আর দেরি হবে না। হার্ডলি হ্যাড, হোয়েন, এবং আরেকটা জিনিস বসে, সে হচ্ছে বিইএফ ফর, বিফোর। নোটটা আমি এর আগে প্রথম দিকে বলেছিলাম, আবারও রিপিট হয়েছে, মানে রুল রিপিট, বাক্য রিপিট নয়, রুল রিপিট হতে পারে কিন্তু সেন্টেন্সগুলো নতুন। হার্ডলি হ্যাড এরপরে বাক্যটা হোয়েন দ্বারা শুরু হবে অথবা বিফোর দ্বারা। আরেকটা কি আছে বলো তো? আরেকটা আছে হলো স্কার্সলি হ্যাড। স্কার্সলি হ্যাড ডট ডট, স্কার্সলি হ্যাডের সঙ্গে কি বসবে বলো তো? হোয়েন বসবে। এটা না অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে, কখন হোয়েন কখন বিফোর, একটু সময় দিতে হবে। আর আরেকটা আছে, আরেকটা কি বলো তো? আরেকটা যেটা তোমরা জানো, বারবার আমরা বলি, সেটা নো সোনার হ্যাড ডট ডট, এটার সঙ্গে যেটা বসে সেটা হচ্ছে দেন, মানে দ্বিতীয় ক্লজ যেটা বসে। ব্যাস, দেখো এবার কি থাকলে কি হয়, সুন্দর করে দেখো। আচ্ছা, আমি তোমাদের যদি প্রশ্ন করি যে এটা কি শুধু নিছক একটা প্রশ্ন সমাধানের ক্লাস? না, বরং প্রতিটা প্রশ্নের জায়গাতেই বেসিক টু অ্যাডভান্স ইনফরমেশনগুলো
আমি দিয়ে দিচ্ছি। তাহলে হার্ডলি হ্যাড দ্বারা যেহেতু শুরু হয়েছে, আমি এদিকে খুঁজবো হোয়েন বা বিফোর। আমি একটাই পেয়েছি, হোয়েন। হোয়েন দ্য অডিয়েন্স বিগ্যান চ্যাটারিং। হ্যাঁ, এই তো, তারা কথা বলা শুরু করলো, বুদবুদ শুরু করলো। হ্যাঁ, প্রোগ্রামটি শুরু হতেই। 234, টু কল আ ট্যাক্সি, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? একটা ট্যাক্সি ডাকো তো, এটার নাম কি? ইম্পারেটিভ। অনেকবার বলা হয়েছে, ভার্ব দ্বারা শুরু হলে কোনো কথা নেই, তার নাম ইম্পারেটিভ। ভার্ব দ্বারা শুরু হলে তার নাম হচ্ছে ইম্পারেটিভ। ওকে, এই স্লাইডে কার কয়টি হলো ঝটপট করে জানিয়ে দাও। 1, 2, 235, দ্য অ্যাকিউজড পারসন কনফেসড, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছিল যে ডট ডট হি সামথিং, কি দেওয়া যেতে পারে? হ্যাড স্টলেন। কেন? কারণ এই রুলটা অলরেডি দেওয়া হয়েছে, একটু খেয়াল করে দেখো তোমরা। রুলটা হচ্ছে পাস্ট ইজ ইকুয়াল টু হচ্ছে পাস্ট, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্সের হয়, সাবঅর্ডিনেটটাও কিন্তু পাস্ট টেন্সে হবে। এখন পাস্ট টেন্সের ভিতরে সবচেয়ে বেস্ট হচ্ছে কোনটা জানো? হ্যাড প্লাস V3। বেসিক্যালি ন্যারেশনের ক্ষেত্রে করসপন্ডিং রুল অনুযায়ী এটা সবচেয়ে বেস্ট। এনে ন্যারেশন, সো ন্যারেশনের নিয়ম অনুযায়ী সবচেয়ে বেস্ট হচ্ছে পাস্ট পারফেক্টটা। এই জন্য দ্য অ্যাকিউজ পারসন কনফেস, অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছিল যে হি হ্যাড স্টল ইন দ্য কার, যে সেই গাড়িটি চুরি করেছিল। হ্যাঁ, অনেকে এটা পাস্টও মনে করতে পারে, বাট বেস্ট হচ্ছে হ্যাড স্টলেন। কিন্তু যদি এটা না থাকতো তাহলে এটা বেস্ট। এটা যদি না থাকতো, ইউ ক্যান ইউজ দিস। এটাও কিন্তু ফিউচার ইন দ্য পাস্ট। 236, লুক অ্যাট দোজ ব্ল্যাক ক্লাউডস, ওই কালো মেঘের দিকে তাকাও। ইটস গোয়িং টু রেন, বৃষ্টি হতে চলেছে। কোনো কিছু হতে চলেছে অর্থের দিকে বি গোয়িং টু, বি গোয়িং টু। এই বি এর মধ্যে কি কি আছে বলো তো দেখি? এম, ইজ, আর। ঠিক আছে, বি গোয়িং টু মানে হচ্ছে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। ওকে, একটা ছোট্ট প্রশ্ন করি তো, তারপরে না হয় এখানে আসবো। বলো তো, আমি যদি এই বাক্যটাই দিই, ইটস, পরীক্ষায় যদি এমন যায় যে গোয়িং টু রেইন, এই বাক্যটা কোন টেন্স? ঝটপট করে ঝড়ো গতিতে জানাবে। অপশন এ প্রেজেন্ট ইনডিফিনিট, অপশন বি প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্রুত, ইটস গোয়িং টু রেইন, ইটস প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট কন্টিনিউয়াস? জানাও দেখি, জানাও দেখি এটা রাইট আনসারটা কি হবে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে সব সময়, কৃতজ্ঞ হৃদয় আল্লাহর কাছে অনেক পছন্দের। যার মাঝে কৃতজ্ঞ হৃদয়ের বসবাস, তার সব কিছুতে আল্লাহ বারাকা দেন, তাকে মানসিক প্রশান্তি দেন, তাকে সুন্দর আয়ের উৎস করে দেন, সব কিছুতে সে থাকে কুল। আচ্ছা, তুমি কি কৃতজ্ঞ? যদি কৃতজ্ঞ হয়ে থাকো, তাহলে আজকের এই ক্লাসটি যদি তোমার কাছে একটু ভালো লেগে থাকে, যদি মনে করো যে না, ক্লাসটি আমার কাছে ভালো লাগছে, আমার উপকারে লাগছে, তাহলে সেই ভাবনা থেকে একটু শেয়ার দিয়ে দাও তো আরেকজন সহপাঠীকে, যে হয়তো অর্থের অভাবে স্বপ্ন দেখাই বন্ধ করে দিয়েছে। ইংরেজি ভয়ের এত সাবজেক্ট যে এটা সে প্রিপারেশান নিতেই ভয় পায় এবং সে ধরে নিয়েছে তার চাকরি হবে না। এমন একজন শিক্ষার্থীকে, তোমার সহপাঠীকে, চেনা জানা কাউকে একটু মেনশন করো তো, শেয়ার দিয়ে দাও তো, দেখবে ইনশাআল্লাহ তুমি যে নিয়তে শেয়ারটা দিয়েছ, যে উপকার হবে, এর বারাকা রিভার্স হয়ে তোমার দিকে ফিরে আসবে। কৃতজ্ঞ হৃদয় আল্লাহর কাছে খুব পছন্দের। ওকে, তোমরা অনেকে হয়তো মনে করো এটা কন্টিনিউয়াস ভাব, বাট ইটস প্রেজেন্ট ইনডিফিনিট। খুবই মিরাকেল, অনেকে ভুল করেছ। তোমরা মনে রেখো, বি গোয়িং টু, এম গো, এটার নাম হচ্ছে আসলে মডেল ভার্ব। তোমরা অনেকে মনে করেছো এম ইজ আর, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আরে বাবা, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এটা আসলে একসাথে কম্বাইন একটা বিষয়।
সো ইটস গোয়িং টু রেইন, ইটস প্রেজেন্ট ইনডিফিনিট, খুবই মিরাকলাস একটা ফ্যাক্ট, যেটা অনেকেই ভুল করে ফেলেছ। আসো এবার 237, দেয়ার ডট ডট দেন পিপুল ইন দ্য রোড। এখানে দেন হবে না, এখানে হবে 10, TEN হবে, 10 হবে। আচ্ছা, দেয়ার ডট ডট 10 পিপল ইন দ্য রোড। সো দেয়ার ওয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা নোট আছে এখানে, তোমরা একটু লিখে নিও। এটা রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে প্রচুর আসে। সেটা হলো যে যদি কখনো দেয়ার দ্বারা কোনো বাক্য শুরু হয়, এটা সাবজেক্ট নয়, ভার্বের ঠিক পরে এখানে থাকবে সাবজেক্ট। ভার্বের পরে থাকবে সাবজেক্ট, অদ্ভুত। 10 পিপল, সো এখানে কি হয়েছে ওয়ার। যদি কথার কথা এখানে 1 ম্যান হতো, ধরো 1 ম্যান হতো, তাহলে এখানে ওয়াজ হয়ে যেত। তার মানে দেয়ারের পরে ভার্ব কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, নির্ভর করবে তারপরের আসলে সাবজেক্টটা কি আছে। প্লুরাল থাকলে প্লুরাল, আর যদি সিঙ্গুলার থাকে তাহলে হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার থাকলে এই হচ্ছে সিঙ্গুলার। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো এই হচ্ছে দেয়ারের ব্যবহার। আর এই দেয়ার যেহেতু সাবজেক্ট নয়, এটার নাম ইন্ট্রোডাক্টরি। INTRODUCTORY, ইন্ট্রোডাক্টরি, মানে এর কাজ হচ্ছে সূচনা সূচক, এর কাজ হচ্ছে শুধু সূচনা করে দেওয়া, আর অন্য কোনো কাজ নেই, অন্য কোনো কাজ নেই। ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট স্লাইডে আসো। 138 নয়, এটা কি হবে? 1-2 হবে এখানে, 2 আচ্ছা, 1.5 ম্যাঙ্গোস কি হবে? ইজ এনাফ। যখন এনাফ বলা হয়েছে তখন জাস্ট একটা পরিমাণকে বোঝানো হয়েছে, এটা জিনিসটা মনে রাখবে। এনাফ ইজ ভেরি ভাইটাল। 1.5, সো যখন এনাফ বোঝানো হয় সেটা দ্বারা একটা কোয়ান্টিটি বোঝায়, আর এই কোয়ান্টিটির ক্ষেত্রে এইটা তখন ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার, ভার্বটা SING হলো সিঙ্গুলার। ঠিক আছে, এই নোটটা একটু রাখো, এনাফের ব্যাপারটা নোটটা রাখো। এই হচ্ছে 1.5 ম্যাঙ্গোস এনাফ। কিন্তু যদি সেম বাক্যটাই আমি একটু অন্যভাবে, লাইক হয়তো বা ঘুরিয়ে বলতাম যে 1.5 ম্যাঙ্গোস ডট ডট রোটেন, ঠিক আছে, মানে আমগুলোর 1.5 ভাগই তোমার হচ্ছে পৌঁছে গেছে, এখানে পৌঁছে গেছে, আর ওটা হচ্ছে যথেষ্ট। তো যখনই আমি অন্য কোনো কথা বলবো সেই সব বাক্যগুলোতে ভার্বটা কিন্তু প্লুরাল হবে। সো তখন এখানে আর হবে আর রোটেন, অথবা পাস্ট টেন্সে ওয়ার রোটেন এটসেট্রা। সো 1.5 এনাফ থাকলে সেখানে ভার্ব করবো সিঙ্গুলার, আর এনাফ না থেকে অন্য কিছু থাকলে ভার্ব করবো প্লুরাল। দ্যাটস অল। ওকে, 239 আসো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন বাক্যকে আমি সঠিক বলতে পারি? হি কেম দিস মর্নিং, সে আজকের সকালে এসেছিলেন, সে আজকের সকালে এসেছিল, সে আজকের সকালে এসেছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। তো আজকের সকাল বলতে দিস মর্নিং, ঝামেলা শেষ। অনেকে দিস মর্নিং মনে করে এখানে কেম দিলে ভুল ধরে ফেলে, কিন্তু আসলে বিষয়টা না। আসাদ ইজ সিক, আসলে সিক না হয়ে যখন এখানে ইল থাকতো রাইট উত্তর হতো। আসলে সিক বলতে আমরা যদি অসুস্থ বলি, কিন্তু সিক বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় বমি বমি ভাবকে। আসাদ ইজ সিক হতে পারে না। আমি যদি বলতাম আসাদ ফিলস ভমিটিং, তা হতে পারতো, কিন্তু সিক না হয়ে এখানে ইল হলে রাইট উত্তর হতো। আনিস টোল্ড মি লায়ার, এখানে টোল্ড না হয়ে তদস্থলে যদি কল বলা হতো, কল, তাহলে রাইট হতো। পুট ইউর সাইন হেয়ার, এখানে সাইন না হয়ে যদি বলা হতো পুট ইউর সিগনেটিওরে, তাহলে আবার সেটা রাইট হয়ে যেত। বুঝতে পেরেছো বাকিগুলো কেন ভুল হয়েছে? ওকে, দ্য ওয়েদার বিং ব্যাড, আবহাওয়া খারাপ হওয়ায়, যখন কোনো কিছু হওয়ায় বোঝায় তখন বিং প্লাস অ্যাডজেক্টিভ ইউজ করতে হয়। এই সূত্র একটু মনে রেখো সবাই। বিং প্লাস V3,
বিং প্লাস V3 এবং যে কমা আছে না এইটুকুর নাম অ্যাবসোলিউট কনস্ট্রাকশন কনস্ট্রাকশন। সো যখনই দ্য ওয়েদার বিং ব্যাড এই অংশটুকুর নাম হচ্ছে অ্যাবসোলিউট কনস্ট্রাকশন মানে ছোট অংশ। বিং এর পরে V3 বসে অথবা অ্যাডজেক্টিভ বসে। বিং V3 এটাকে এখানে অবশ্য এরকম মনে হতে পারে বিং এর পরে V3 এই যে অথবা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই জন্য এখানে বিং হবে। বিং ব্যাড খারাপ হওয়ায়, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স এবং কোন সেন্টেন্সের স্ট্রাকচার যদি এরকম হয় তার নাম হবে সিম্পল সেন্টেন্স। সিম্পল SIMPL সিম্পল সেন্টেন্স। ওকে, মাশাআল্লাহ। তাহলে সিম্পল সেন্টেন্সে আমরা বিং প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি বাক্যের মাঝে এবং সেখানে থাকে একটা কমা। এই অংশটুকুর নাম হচ্ছে অ্যাবসোলিউট কনস্ট্রাকশন। ওকে, এন্ড 141 হি ইজ অলমোস্ট লেট টু ওয়ার্ক। এই আন্ডারলাইন করা মানে হচ্ছে চাকরি পরীক্ষা অনেক সময় বলা হয় না যে আসলে কি করতে হবে, তোমাকে ফিল করতে হবে যে আন্ডারলাইন অংশটুকু তুলে দিয়ে নিচের কোনটাকে আমি রাইট করতে পারি। ইজ অলমোস্ট লেট ফর ওয়ার্ক ইজ দ্য রাইট আনসার। কেন? অর্থাৎ যেটা আছে সেটা যাতে দেখো লেট ফর, কোনো কাজের জন্য দেরি করা লেট ফর, এটা ফার্স্টে তোমাকে জানতে হবে। অন্যান্যগুলোতে ভুল কি দেখো, এখানে লেট ফর আছে কিন্তু অলমোস্ট নেই। অলমোস্ট লেট, এখানে কয়েকটা সূত্র তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ, আর লেটের সাথে যেটা বসে সেটা হচ্ছে ফর। এই যে লেট, হি ইজ লেট, আমি যদি বলতাম হি ইজ লেট, এই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আর আমি যদি বলবো সে প্রায় দেরি করেছে, হি ইজ অলমোস্ট, আমি অলমোস্টটা কোথায় লাগাবো? লেটের আগে। এটাই তো নিয়ম যে অ্যাডজেক্টিভের আগে আমি অ্যাডভার্ব লাগালাম। আর এরপরে বাড়তি কিছু যদি বলতে চাই, হি ইজ অলমোস্ট লেট, এরপরে কি আমি বললাম ফর ওয়ার্ক, সে কাজের জন্য প্রায় দেরি করেছে। অতএব আমরা রাইট আনসার বলছি এ নাম্বারটা। ক্লিয়ার? দ্য পিকচার ওয়াজ ডট ডট অন দ্য ওয়াল। এটা নিয়ে খুব গোলকধাঁধা তৈরি হয় যে ছবিটা দেওয়ালে ঝোলানো হয়েছিল। আজকের পর গোলকধাঁধা আমি একবার দূর করে দেব এবং হলপ করে বলতে পারি কোনো না কোনো চাকরি পরীক্ষাটা তুমি পাবেই। বিষয়টা হচ্ছে হ্যাং নিয়ে। একটা হ্যাং মানে ঝুলানো, আরেকটা হ্যাং মানে হচ্ছে ফাঁসি দেওয়া। এই জিনিসটা মনে রাখবে তোমরা। একটা হ্যাং মানে ঝোলানো আর একটা হ্যাং মানে ফাঁসি দেওয়া। বানান কিন্তু দুইটারই প্রেজেন্ট ফর্ম সেম। তো যদি আমি বলি যে ফাঁসি দেওয়া, HANG রে হ্যাংড, তাহলে এই বানানটা হবে একটু বড়। এটা মনে রাখবা যে হ্যাং থেকে হ্যাংড, দেখো বানানটা অনেক বড়, কিন্তু হ্যাং মানে যদি ঝুলানো হয়, শার্ট ঝুলানো, ছবি ঝুলানো, তখন ছোট্ট করে হাং, হ্যাং হাং হাং, HUNG হাং। আর আমি এটার ব্র্যাকেটে লিখে দেবো, ঘুরে ফিরে দেখবা ওই পিকচারই বারবার থাকবে, PICTUR, পিকচার, ক্লথ। আর এই হ্যাং যখন হবে তখন ওখানে থাকবে ম্যান অথবা মার্ডার। এই দুইটা কথায় থাকবে। আমি যত প্রশ্ন গবেষণা করেছি ঘুরে ঘুরে এই দুইটা শব্দ থাকবে। ম্যান বা মার্ডার হবে, তার মানে হচ্ছে এইটা, আর ছবি বা অন্য কিছু ঝোলানো থাকবে, তখন হচ্ছে এই হ্যাংটা। মনে রাখা সহজ। ফাঁসি তো খুব ভয়ঙ্কর জিনিস, কঠিন জিনিস। কঠিন জিনিস একটু বড় হয়, দেখো এই বানানটা একটু বড়। আর ঝুলানো, এই ধরলাম টুস করে একটু ঝুলিয়ে দিলাম, অল্প সময়ের কাজ, সোহাং, বানানটা ছোট। এভাবে মনে রাখতে পারো, কেমন? আচ্ছা, 143, a barking dog seldom bites. The word barking does the function of, right answer, এই বার্কিংটা কিসের কাজ করছে? ইয়েস, ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। এই কোশ্চেনটা সরকারি কর্ম কমিশনের সিনিয়র ইন্সপেক্টর 2021 এসেছে, এইভাবে করা হয়েছে। কোনো কোনো সময় আবার অন্যভাবে হতে পারে। চলো একটু আমি দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা, জায়গা বের করলাম। সেটি হলো যে যখনই এই নোটটা তোমরা পাবে, আমি দিয়েছি যদিও, ডিটারমিনারের পর ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এরপরে আরেকটা নাউন।
এইটার নাম হচ্ছে কি বলতো? পার্টিসিপল। পার্টিসিপল। এই পার্টিসিপলও যা, অ্যাজেক্টিভও তাই। সহজ কথা। আর ভার্ব থেকেই তো মূলত এটা জন্ম হয়েছে, এই জন্য আবার বলা হয় ভার্বাল অ্যাজেক্টিভ। ভার্বাল অ্যাজেক্টিভ, কত নাম, তাই না? সুতরাং এই হচ্ছে ডিটারমিনার, ডগ এই হচ্ছে নাউন, মাঝখানে যে শব্দটি আছে আইএনজি যুক্ত তাকে আমরা কত নামে বলতে পারি। সেটা পার্টিসিপল ডাকতে পারি, সেটা অ্যাজেক্টিভ ডাকতে পারি, সেটা ভার্বাল অ্যাজেক্টিভ বলতে পারি। সেই জন্য ভার্ব বা অ্যাজেক্টিভটা নেওয়া হয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? আলহামদুলিল্লাহ। অ্যান্ড দ্য লাস্ট ফাইনাল চ্যাপ্টার। আর একটু সময় থাকতে হবে আমার সাথে, শেষ কথাটুকু বলেই যেতে হবে যে আলহামদুলিল্লাহ শুরু থেকে ছিলাম, তাই না? এই কথাটি বলতে পারা যায়, কিন্তু সবাই পারে না। যারা শুরু থেকে নিবেদিত তারাই শুধু বলতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আই ডট ডট আ লেটার। সহজ প্রশ্ন আমি দিয়েছি, আই হ্যাভ আ লেটার। মানে বিষয়টা এরকম, যেখানে গিয়ে আয়ের পরে অ্যাম হয়, অনেকে ভুল করে আই এম এ লেটার দেয়, কিন্তু অর্থ তো আলাদা। সো আমার একটা চিঠি আছে এরকম। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ ড্রেসড উইথ আ নিউ ড্রেস। দ্য রাইট আনসার ইজ এটা। সো আমি রিজনটা বলে দিই। নর্মালি অ্যান্ড থাকলে, ধরো আমি বললাম এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু ভার্ব প্লুরাল। কিন্তু এই এ আর বি দুইজন ব্যক্তির পূর্বে যদি ইচ কথা বা এভরি কথা লাগানো থাকে, দুইটা শব্দ, আমি এগুলোকে অনেক সময় ভাইরাসের মতো করে বলি, ইচ অ্যান্ড এভরি। এই ইচ কথাটা যদি লাগানো থাকে, ইচ এ অ্যান্ড হচ্ছে ইচ বি, এইটা যখনই লাগানো থাকবে, সেটা এ আর বি হোক, যতগুলোই হোক, ভার্ব কিন্তু তখন হয়ে যাবে সিঙ্গুলার। ঠিক দেখো, বয় অ্যান্ড গার্ল, এই বাক্যটা যদি লাইক এইভাবে আমি দিতাম, খেয়াল করো, বয় অ্যান্ড, যদিও বয়ের আগে একটা ডিটারমিনার থাকবে, উদাহরণস্বরূপ বলছি, বয় অ্যান্ড গার্ল যদি আমি দিয়ে ফেলতাম, তাহলে এখানে আমার রাইট উত্তর হতো ওয়ার ড্রেসড, তারা নতুন ড্রেস পরেছিল, পরিহিত ছিল, ডিআরই ডাবল সিডি। এখানে একটু বানান ভুল হয়েছে, আচ্ছা এখানে বানানটা ভুলই ছিল, যা হোক ভুল থাকবে না। সো ওয়ার ড্রেসড হয়ে যেত, ঠিক আছে। কিন্তু যখন ইচ লাগানো হবে, প্রত্যেককে আলাদা করে হিট করার জন্য ওয়াজ ড্রেসড হয়েছে। এই রুলটা খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেক বেশি আসে। আলহামদুলিল্লাহ তোমরা পেরেছ, আলহামদুলিল্লাহ তোমরা পেরেছ। বাংলাদেশে অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমি দোয়া করি তাদের জন্য। সাথে এটাও তোমাদের বলে দিই, ইংলিশ মাঝে জব অন্যদের থেকে একটা জায়গায় আলাদা হবে। সেটি হলো শিক্ষার্থীদের মেন্টালিটি বুঝে, তাদের সমস্যাগুলো বুঝে ইংলিশ মাঝে জব আয়োজন সাজাবে। আমরা তোমাদের পালস বুঝে আয়োজনটিকে সাজিয়েছি। দয়া করে আমাদেরকে সময় দাও, মানসিকভাবে স্থির হও। 6 মাস থেকে 1 বছর চাকুরি পাবার জন্য টার্গেট। এর ভেতরে প্রয়োজন না হলে বাড়ি পর্যন্ত যাব না। প্রত্যেকের কাছে আমি নির্বাসিত জীবনযাপন করব এই নামে আখ্যায়িত হব। 6 মাস থেকে 1 বছর পর চাকরি নিয়ে ফোন দেব, কথা বলবো। এমন যদি দৃঢ় চেতনা না হয়, 6 বা 1 বছর না, 6 মাস বা 1 বছর নয়, কেটে যাবে 6 বছর, তারও বেশি সময় চাকুরি প্রস্তুতি হবে না। অনেক ডিটারমিন হতে হবে তোমাকে। লেগে থাকো আমাদের সাথে, দেখো আমরা কোন কোন আয়োজন দিচ্ছি, ইনশাআল্লাহ দারুণভাবে এনজয় করবে। এবং অবশেষে সুন্দর একটি ফোন কল দিতে পারবে তোমার আব্বা আম্মাকে, মা আমার চাকরিটা হয়ে গেছে, অথবা বাবা আমার চাকরিটা হয়ে গেছে। সেদিন রাতে আর ঘুম হবে না, এটা আমি জানি। কারণ দুশ্চিন্তাতে যেমন ঘুম হয় না, খুব বেশি খুশিতেও ঘুম হয় না। আমরা খুব বেশি খুশি নিয়ে 1 রাত ঘুমোবো না, এমনটি আমাদের প্রত্যাশা হোক। মহান আল্লাহ আমাদের প্রত্যেককে যেন এমন একটি রাত উপহার দেন। পুরো আয়োজনটি তোমাদের কেমন লেগেছে, কি তোমাদের মনের অনুভূতি, তোমরা জানাতে ভুল করো না। এতটা সময় ধরে ক্লাস নিয়ে, বিশ্বাস করো আমি আমার কথা বলছি, আমি ভুলেই যাই কখন আমি 1 ঘন্টা তোমাদের ক্লাস নিয়েছি। 1 ঘন্টা পার হয়ে যায়, তবুও আমার মনেই থাকে না। এই পুরো আয়োজনটি আমি অনেক এনজয় করি। তোমরা যদি এনজয় করো,
তাহলেই আমাদের সার্থকতা। তোমাদের কমেন্টের দিকে নজর রেখে শেষ করছি আজকের আয়োজনটি। ইনশাআল্লাহ আগামী দিন তোমাদের সাথে আবারও কথা হবে এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।